আজকের গল্প ফিরে আসা। ৩৫ বছর পর বৃদ্ধাশ্রমের সেই নিস্তব্ধ কক্ষে দিবাকরকে দেখে আমার চোখ অবাক বিস্ময়ে কপালে উঠে গেল। একসময় সেই রূপবান কর্মদক্ষ দিবাকর কি এই অসহায় মানুষটি হতে পারে? এক কোণে চুপটি করে বসে আছে সে, চোখ দুটো স্থির, ভাষাহীন, যেন অন্ধকারের জগতেই হারিয়ে গেছে তার সব স্বপ্ন। আমাদের বিয়ে হয়েছিল ৪০ বছর আগে। ভালোই ছিল সংসার, যৌথ পরিবার, সবার সাথে খুব ভালো সম্পর্ক। আমাকে সবাই স্নেহ করত, কিন্তু বিবাহের ৩ বছর পার হবার পরেও যখন সন্তান হলো না, তখনই শুরু হলো শ্বশুরবাড়িতে অশান্তি। মেডিকেল রিপোর্টে নিশ্চিত হলো মা হওয়া আমার পক্ষে সম্ভব নয়। তারপর থেকে শুরু হলো শ্বশুরবাড়ি থেকে কথা শোনানো। সব সহ্য করেছিলাম, কারণ আমার দিবাকর আমার পাশে ছিল। কিন্তু সুখের ধারা তো সবসময় থাকে না। আমার ক্ষেত্রেও তাই হলো। সন্তানের চাপে দিবাকরও আমার থেকে দূরে সরে যেতে লাগলো। মনে মনে ভাবতাম, হয়তো বেদনায় সে এমনটা করছে। বাপের বাড়িতে কিছুদিন থেকে আসলে পরিস্থিতি শান্ত হবে, এমন আশায় গেলাম। দিবাকরকে যখন বাপের বাড়িতে যাবার কথা বললাম, কোনো সাড়া শব্দ নেই। আগে বাপের বাড়ি যাবার কথা বললে তার মুখ কালো হয়ে যেত। এবার কোনো রকম বিকার নেই। বাপের বাড়িতে যাওয়ার ৩ দিন পরই একটা কুরিয়ার এলো। খুলে দেখি দিবাকরের নতুন বিবাহের রেজিস্ট্রেশন আর আমাদের ডিভোর্স পেপার। চিঠি আর কাগজটা দেখে যেন মাথাটা ঘুরে গেল। বুঝতে পারলাম সব কিছু আগে থেকেই পরিকল্পিত। আমি বাড়ি থেকে বেরোলেই এই কাজটি সারা হয়েছে। যে মানুষের জন্য এত কষ্ট সহ্য করেছিলাম, কিন্তু সেই যদি ছেড়ে চলে যেতে চায়, তাহলে নিজের ভাগ্যকে ছাড়া কাকেই বা দোষ দিই। বিনা প্রতিবাদে ডিভোর্স পেপারে সই করে পাঠিয়ে দিলাম। তারপর আর দেখা হয়নি, কথাও হয়নি। সম্পর্কটা নিজে মুছে ফেলেছিলাম। মাঝে মাঝে মনে হতো, আমার মতো সন্তানহীনা, স্বামী ত্যাগিনী মানুষের বেঁচে থাকার দরকারটা কী? কিন্তু এক সময় বুঝলাম, নিজের জন্য না হলেও অন্যদের জন্য বাঁচতে হবে। আমার মতো নির্যাতিতাদের জন্য বাঁচতে হবে। পরিচয়হীন ছেলে মেয়েদের জন্য বাঁচতে হবে। প্রতিজ্ঞা করেছিলাম, পরিবারের ভুলের জন্য আঘাতপ্রাপ্ত মানুষগুলোর জন্য কাজ করব। অতীত ভুলে একদিন নিজের পরিশ্রমে গড়ে তুলেছি নিজেকে। গড়েছি অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম। সেই ভাবনার স্রোত ভেঙে দিল দিবাকরের একটা কাপা কণ্ঠের ডাক। কে ওখানে? আমি সজোরে ঘুরে দাঁড়ালাম। দিবাকর চোখ বন্ধ করে রেখেছিল। অন্ধকারে তার অসহায়তা আরও বেশি করে চোখে পড়ল। আমি চাপা গলায় বললাম, আমি রুমা। এক মুহূর্ত চুপ থাকার পর সে আবার জিজ্ঞাসা করল, রুমা তুমি? তার কণ্ঠে অবিশ্বাসের সুর। আমি আর কথা না বাড়িয়ে তার পাশে বসে পড়লাম। অন্ধকারেও যেন তার শীর্ণ হাতটা খুঁজে পেল আমার হাত। হাতটা ধরে বললাম, হ্যাঁ দিবাকর, আমি। এত বছর পর কেন এলে? তার কথা একটা দীর্ঘশ্বাসের শব্দ মিশেছিল। আমি চুপ করে রইলাম। কি বলবো ঠিক জানি না। ৩৫ বছরের পুরনো ক্ষোভ, অভিমান এক নিমেষে ঝরে পড়বে না জানি, কিন্তু এই অসহায় মানুষটাকে দেখে মনে হচ্ছিল হয়তো এই মানুষটাকে আমি ভুল বুঝেছিলাম। অবশেষে বললাম, আমার আশ্রমের একজন কর্মী জানালো তুমি এখানে আছো, তাই দেখা করতে এলাম। দিবাকর কিছু বলল না। একটু পরে বলল, তুমি ভালো আছো? আছি। আমার খবর নিতে এসেছো? না, শুধু দেখা। কথাটা শেষ করতে পারলাম না। এবার সে জোরে দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার সাথে দেখা করার কোনো ইচ্ছা ছিল না আমার, তবে তুমি এসেছো, ভালো লাগলো। কথাটা শুনে আমার চোখে জল এসে গেল। হয়তো সে আমাকে ক্ষমা করবে না, হয়তো সে আমাকে ভুল বুঝেছে, কিন্তু এই বৃদ্ধ বয়সেও আমার সঙ্গের একটুখানি আশা সে রেখেছে, তাও কম কি। কি বলবো বুঝতে পারছি না। এমন সময় একটা কর্মী ঢুকে পড়ে। জানালো বিকেলের জলখাবারের সময় হয়েছে। আমি উঠে দাঁড়ালাম। দিবাকরের হাতটা ছেড়ে দেওয়ার আগে সে আবার বলল, আবার আসবে? হ্যাঁ, আসবো। আমি বেরিয়ে এলাম বৃদ্ধাশ্রম থেকে। মনে মনে ভাবছিলাম, দিবাকরের সাথে হয়তো আর দেখা হবে না, হয়তো এইটুকু দেখাই শেষ। কিন্তু পরের দিন আবার গেলাম, আর তারপরে অনেকবার গিয়েছি। দিবাকরের সাথে কথা বলতাম। অতীতের কথা কখনো আলোচনা হতো না। অন্ধকার জগতে বসে থাকা মানুষটিকে একটু আলো দেবার চেষ্টা করতাম, গল্প করতাম, গান গাইতাম। হয়তো সে আমাকে ক্ষমা করতে পারেনি, কিন্তু আমি নিজেকে ক্ষমা করেছি।
ছেড়ে ফেলা অভিমানগুলোকে ছেড়ে দিয়েছি। একদিন দিবাকর আমাকে জানালো তার ছেলে বিদেশ থেকে ফিরছে। খুব খুশি হয়েছিলাম। ছেলে ফিরলে হয়তো দিবাকরকে নিয়ে বাড়ি চলে যাবে, এই আশাও ছিল মনে মনে। কিন্তু ছেলে এসে দেখা করলো ঠিকই, কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করলো না। বরং বৃদ্ধাশ্রমের পরিবেশ ভালো বলেই মন্তব্য করলো। ছেলে চলে যাওয়ার পর দিবাকরকে একটু উদাস দেখাচ্ছিল। আমি তার পাশে বসে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? কিছু না, সে উত্তর দিল। ছেলে এসেছিল, ভাবলাম হয়তো। কথাটা শেষ না করেই চুপ হয়ে গেল। আমি বুঝতে পারলাম তার মনের অবস্থা। ছেলেদের জীবনে নিজেদের কাজ, পরিবার সব আছে, সবসময় বাবা মাকে নেওয়াটা সম্ভব না, বললাম আমি। দিবাকর মাথা নিচু করে বলল, হয়তো তাই, কিন্তু একটু আশা ছিল। আমি তার কাঁধে হাত রাখলাম, আশা রাখো, হয়তো পরে। কথাটা শেষ না করেই থেমে গেলাম। জানি না কেন মনে হচ্ছিল হয়তো আমারই দেখাশোনা করতে হবে দিবাকরের। এরপর প্রতিদিনের মতোই দেখা হতো আমাদের। একদিন সকালে বৃদ্ধাশ্রমের কর্মী এসে জানালো দিবাকর অসুস্থ। আমি ছুটে গেলাম তার কাছে। বিছানায় শুয়ে আছে, চোখ দুটি বন্ধ। তার হাতটা ধরলাম। হাতটা ভীষণ ঠান্ডা। দিবাকর, কেমন আছো? একটু চেষ্টা করে সে চোখ খুলল। রুমা? কথার মধ্যে ক্লান্তি আর বার্ধক্যের ছাপ। আমি তার পাশে বসে তাকে এক গ্লাস জল খাইয়ে দিলাম। ঘুমের মধ্যেই দিবাকর চলে গেল। শেষ নিঃশ্বাসে আমার হাতটা চেপে ধরেছিল সে। আমি কাঁদিনি, কষ্ট পেলাম, কিন্তু কষ্টের চেয়ে মনের মধ্যে একটা শান্তি নেমে এলো। সে চলে গেছে ঠিকই, কিন্তু তার শেষ মুহূর্তে আমি তার পাশে ছিলাম। হয়তো সে আমাকে ক্ষমা করেনি, কিন্তু আমি জানি সে একা হয়নি তার শেষ দিনগুলোয়। দিবাকরের মৃত্যুর পর আমি আমার আশ্রমের পাশে একটা ছোট্ট মন্দির বানিয়েছি। প্রতিদিন সকালে সেখানে গিয়ে ফুল দিই আর কথা বলি। হয়তো সে শুনতে পাচ্ছে না, কিন্তু মনে হয় আমার পাশেই সে রয়েছে। কোনো এক অজানা অনুভূতির স্রোত যেন ছুঁয়ে যাচ্ছে কোনো এক অজানা পথে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।